হ্যালো ছাত্ররা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 6-এর সমাজবিজ্ঞানের চ্যাপ্টার 6 যেটা পৃথিবীর প্রধান ভূ অবয়ব সেই সম্বন্ধে আলোচনা করব। চলো দেখে নেই কী লেখা আছে। পৃথিবীর প্রধান ভূ অবয়বগুলি, ভূ অবয়ব মানে কি এবং ভূ অবয়ব কত প্রকার পৃথিবীতে আছে সেগুলি এই চ্যাপ্টারে দেখানো হবে। তোমরা কখনো বাস বা রেলে গাড়িতে দূরবর্তী কোনো স্থানে যাওয়ার সময় রাস্তার স্থানসমূহ দেখেছো কি? আচ্ছা, কোনো দিন যদি তুমি গাড়ি কোনো বাস বা কোনো রেলগাড়ির উপরে উঠলে দেখবে যে তুমি যখন যাবে তখন তোমার চারপাশের যে জমিনগুলো আছে, বাঁদিকে বা ডাদিকে, সেগুলো সমান নয়। কোনো জায়গায় আছে উঁচু নিচু, কোনো জায়গায় আছে সমান। এইগুলোকে আমরা কি দিয়ে পৃথিবীর উপরিভাগ এইরকম বিভিন্ন ভূ আকৃতি বা ভূ অবয়বের দ্বারা গঠিত। আর পৃথিবীর উপরিভাগ যেটা আছে সেটি এরকম ভূ আকৃতি দ্বারা বা ভূ অবয়বের দ্বারা সৃষ্ট। পৃথিবীর উপরিভাগে এই ভূ অবয়বগুলো বিভিন্ন সময়ে গঠিত হয়। আর এই ভূ অবয়ব যেগুলো আছে সেগুলো সময়ের সাথে সাথে গঠিত হয়। বহু লক্ষ লক্ষ বছর আগে সেগুলো গঠিত হয়। এটি প্রধানত দুই প্রক্রিয়া গঠিত। দুইটা প্রক্রিয়ার দ্বারা দুইটা কারণে এগুলো হয়। সেগুলো হলো অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং বাহ্যিক প্রক্রিয়া। অভ্যন্তরীণ প্রক্রিয়া হলো ভিতরের প্রক্রিয়া, পৃথিবীর ভিতর থেকে যে কাজটা হয়, এবং বাহ্যিক প্রক্রিয়া পৃথিবীর বাইরে থেকে যে কাজটা হয়। পৃথিবী আদিতে অতি তপ্ত অবস্থায় ছিল। পৃথিবী যখন বহু বছর পূর্বে তখন খুবই গরম ছিল। ক্রমে ক্রমে তাপ কমে এর উপরিভাগ শীতল হলেও এর ভেতরের ভাগ অনেক অতি উত্তর। যদিও আমাদের পৃথিবীর উপরিভাগ এখনও ঠান্ডা, কিন্তু পৃথিবীর ভিতর ভাগ এখনও পর্যন্ত গরম। এভাবে উত্তপ্ত পদার্থের তাপ এবং চাপের ফলে পৃথিবীর অভ্যন্তরে অস্থির অবস্থা সৃষ্টি হয়। আর পৃথিবীর ভিতরে যে তাপ আছে, যে গরম আছে, সেগুলোর দ্বারা পৃথিবীর ভিতরে একটা অস্থির অবস্থা, গলগলে অবস্থা। এর ফলে পৃথিবীর উপরিভাগে কোনো টানা এছাড়া সৃষ্টি হয়। আর এই জন্য কোনো জায়গা পৃথিবীর উপরিভাগ এদিক থেকে এদিকে সরে যায়। অন্যদিকে তোমরা জেনে আশ্চর্য হবে যে পৃথিবীর উপরিভাগ বা খোলসাটি কোনো কিছু প্লেটো বা ফলক দিয়ে গঠিত। আর তোমরা জেনে খুবই আশ্চর্য হবে যে পৃথিবীর উপরিভাগ, আমাদের যে পৃথিবীর উপর, সেটা কিসের উপর আছে? কয়েকটি প্লেটের উপরে। এর ফলকগুলো বিভিন্ন দিকে রয়েছে। আর এই যে প্লেটগুলো বিভিন্ন দিকে ছিটিয়ে রয়েছে। এরকম ক্ষেত্রে একটি গতিশীল ফলক অন্য একটি গতিশীল প্রায় স্থির ফলকের দিকে, অথবা দুটি গতিশীল ফলক একটি অন্যদিকে মুখোমুখি এসে পড়লে ফলক দুটির মধ্যে সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। আর দুটি ফলক বা এই প্লেট যদি দুইটি একসাথে মিলে বা একটি অন্যের সাথে থেকে চলে যায়, সে সময় কি হবে? এগুলোর সংঘর্ষ হবে, ফলকগুলোর সংঘর্ষ হবে। এর জন্য আমরা ভূমিকম্প অনুভব করি। তোমরা জানবে ভূমিকম্প। আবার কখনো দুইটি বিপরীত দিকে ধাবমান ফলকের মাধ্যমে অংশের প্রচেষ্ট টানের সৃষ্টি হয়। আর যদি দুইটি প্লেট যদি একটি আরেকটির দিকে সরে যায়, তাহলে কি হয়? একটি টানাটানি সৃষ্টি হয়। এর ফলে কম্পনের সৃষ্টি হয়। আর এর জন্য আমাদের ভূমিকম্প সেটা সৃষ্টি হয়। এই কম্পন উপর নিচ অথবা পাশাপাশি হতে পারে। এই কম্পনটা উপর নিচ মানে উপর থেকে নিচে হতে পারে, বা এদিক থেকে সেদিক হতে পারে। আবার এই কম্পন একদিক থেকে অন্য বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে। পৃষ্ঠের এই কম্পনকে আমরা কি বলি? ভূ আন্দোলন বা ভূপৃষ্ঠ ভূমিকম্প। আর এই যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা কি বলি? ভূমিকম্প বলি। এই ধরনের ভূ আন্দোলন বা ভূমিকম্পর ফলে পৃথিবীর উপরিভাগ কোনো অংশ উঠে আবার কোনো অংশ নিচে বসে যায়। আর ভূমিকম্পর ফলে পৃথিবীর কোনো একটি জায়গা নিচে চলে যায়, আবার কোনো জায়গা উপরে উঠে যায়, যার ফলে পৃথিবী ভূ অবয়বের সৃষ্টি হয়। এর জন্য পৃথিবীতে এরকম অনেক টিলা, কোনো জায়গা মাটি সমান, কোনো জায়গায় পাহাড় পর্বত, এগুলো আমরা দেখতে পাই। কখনো কখনো ভূ আন্দোলন বা ভূমিকম্পর ফলে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ বা পৃথিবীর খোলসের কোনো দুর্বল অংশ দিয়ে উত্তপ্ত পদার্থ নির্গত হতে তাই ভূপৃষ্ঠ হয়ে ভূ অবয়ব গঠন করে। এই আবরণগুলো অভ্যন্তরীণ প্রক্রিয়ার দ্বারা গঠিত বলে ধারণা করা হয়েছে। আর কোনো সময় কি হয়? ভিতরে যে উত্তপ্ত যে গরম পদার্থ যেগুলো আছে সেগুলো পৃথিবী পৃষ্ঠে বের হয়ে আসে। আর এর জন্য পৃথিবীর এগুলো অভ্যন্তরীণ প্রক্রিয়ার দ্বারা গঠিত, এই পাহাড় পর্বত যেগুলো বনে সেগুলো। অন্যদিকে পৃথিবীর উপরের বিভিন্ন ভূ অবয়বের উপবিভাগ রোদ, বাতাস, বৃষ্টির ফলে ছোটো ছোটো অংশে পরিণত হয়েছে। এভাবে ক্ষয়প্রাপ্ত শিলা, মাটি, বালি ইত্যাদি বাতাস, বৃষ্টি, নদী, খাল, বিল ইত্যাদি দ্বারা বাহিত হয়ে নিচু জায়গায় জমা হয়। আর কি হয়?
যদি আমাদের পৃথিবীতে বেশি রৌদ্র হয়, বেশি বাতাস হয়, বেশি বৃষ্টি যদি এক জায়গায় হয়, তাহলে কি হয়, কোনো কোনো জায়গায় যেমন শিলা, মাটি, বালি এগুলো কি হয়, বাতাস, বৃষ্টি, নদী, খাল, বিল ইত্যাদি সব এক জায়গায় গিয়ে একটা উঁচু স্থান নির্মাণ করে। এবং এইরকম যদি উচ্চ স্থান নির্মাণ, বাহ্যিক প্রক্রিয়ায় যদি উচ্চ স্থান নির্মাণ হয়, তাহলে ভূ-আকৃতির পরিবর্তন হয়। ভূ-আকৃতির পরিবর্তন হয়, মানে মাটিটা সমান ছিল কিন্তু এখানে উপরে উঠে গেল, এটা তো পৃথিবীর ভূপৃষ্ঠে যেটা সেটার পরিবর্তন হয়। ভূ অবয়বের উচ্চ নিচু সমান উপরে গঠনের উপর নির্ভর করে প্রধানত পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি ভাগ করা হয়েছে। আর আমাদের ভূ অবয়ব যেটা আছে পৃথিবীর উপরিভাগে আমরা কীভাবে ভাগ করছি, উঁচু নিচু, সেগুলো পাহাড়, পর্বত, মালভূমি এবং সমভূমি। এগুলো আমরা বিস্তারিতভাবে এখানে দেখে নেই। পাহাড় পর্বত বলতে প্রাকৃতিকভাবে অতি উচ্চ স্থানকে বোঝায়। পাহাড় পর্বত মানে আমরা কি বুঝি, যেটা খুবই উঁচু স্থান। পাহাড় ও পর্বত চারিদিকে ভূভাগ থেকে যথেষ্ট উঁচু হয়। চারিদিকে মানে পাহাড় পর্বত যেটা আছে সেটার নিচে যদি জমিন থাকে সেটা কিছু নিচে থাকে, কিন্তু পাহাড় পর্বতগুলো খুব উপর থাকে। পাহাড় পর্বতের উপর সাধারণত শিখর থাকে ও এর ভূমিকম্প বিস্তৃত হয়, ভূমিভাগ বিস্তৃত হয়। আবার পাহাড় পর্বতের উপরের যে শিখর আছে সেটা ভূমিভাগ কি হয়, বিস্তৃত, মানে কিছু জায়গায় ফ্ল্যাট থাকে। তুলনামূলকভাবে কম উচ্চতার অর্থাৎ প্রায় 600 মিটার থেকে কম উচ্চতার শিখরগুলি উঁচু ভূমিকে পাহাড় বলে। যদি 600 মিটার পর্যন্ত যদি একটা টিলা বা পাহাড় যদি থাকে তাহলে আমরা এটাকে পাহাড় বলি। আবার পর্বত কারে কই সেটা দেখে নেই। এখানে অতি উচ্চ পর্বতের উপরিভাগ বায়ুমণ্ডল সাধারণত শীতল, তাই বছরের প্রায় সকল সময় বরফে আবৃত থাকে। পর্বতের ঢালু অংশ দিয়ে নেমে আসা বরফের খণ্ডকেই হিমবাহ বলে। আর আমরা যে পর্বত যেগুলো আছে সেগুলো বেশি উঁচু, এর জন্য এখানে বায়ুমণ্ডলের যে চাপ সেটা কম। বায়ুমণ্ডলের চাপ কম, এর জন্য কি হয়, এখানে ঠান্ডা। উপরে যত উপরে উঠবে তুমি তত ঠান্ডা পাবে। আর এই জায়গাগুলি বরফে আবৃত থাকে। আর এখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। আর এর জন্য এখানে উপরে বরফ আবৃত থাকে, এর জন্য এখান থেকে জলের একটি স্রোত নেমে আসে, আর এটাকে আমরা হিমবাহ বলি। আর যদি আমরা পর্বতে গড় বানানো যায় না, কিন্তু পাহাড়ে আমরা গড় বানিয়ে থাকতে পারি, কারণ পাহাড়ের উপরে কিছু ফ্ল্যাট এরিয়া যেগুলো থাকে। পৃথিবীর স্থলভাগে শুধু পাহাড় পর্বত থাকে না, আর পৃথিবীর যে স্থলভাগ মানে যে লেয়ার আছে সেটাতে কি থাকে না, শুধু পাহাড় পর্বত দিয়ে ঘেরাও না, এটাতে কি আছে, সাগর, মহাসাগর ইত্যাদি নিচে এমন প্রকাণ্ড উঁচু অঞ্চল আছে। আর সাগর, মহাসাগর যেগুলো আছে সেগুলোর নিচেও এই পাহাড় পর্বতের মতো দেখতে এগুলো আছে। আচ্ছা, এরপরে যেখানে আবার যদি কখনো পাহাড় পর্বতের একটি অংশ সাগর, মহাসাগরের জলের উপরে ভেসে ওঠে তখন একটি দ্বীপ বসে। আর যখন একটা পাহাড় বা পর্বত এগুলো সাগরের মাঝে আসে, এই জলগুলো যদি এখান থেকে নেমে যায় তাহলে এটা আমরা কী দেখি, একটা দ্বীপ, মানে চারিদিকে জল কিন্তু মাঝখানে একটি উঁচু জায়গা, এটাতে আমরা দ্বীপ বলি। অবশ্যই অন্যভাবে দ্বীপের সৃষ্টি এর বিষয়ে ভালোভাবে পরে পরে আমরা জানতে পারবো যে দ্বীপ কীভাবে সৃষ্টি হয়। একসঙ্গে সারিবদ্ধভাবে অবস্থিত পর্বত সমষ্টিকে পর্বতমালা বলে। আর যদি একটা সারিবদ্ধ একটা করিয়া পর্বত যদি একসঙ্গে থাকে তাহলে আমরা পর্বতমালা বলি। হিমালয় এরকম একটা পর্বতমালা, আর হিমালয় যেটা আছে সেটা একটি পর্বতমালা। আমরা অবশ্যই জানি হিমালয় সম্বন্ধে। এটা পশ্চিমে কাশ্মীর থেকে পূর্বে উত্তর পূর্ব ভারত পর্যন্ত প্রায় 3000 কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর এই হিমালয় পর্বতটা কত কিলোমিটার, কাশ্মীর পশ্চিমে কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতে মানে আমাদের যে অরুণাচল প্রদেশ হয়ে সেই নাগাল্যান্ড এই পর্যন্ত কত কিলোমিটার, 3000 কিলোমিটার লম্বা। তাছাড়াও অপাস, রকি, অ্যান্ডিজ ক্রমে ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা পর্বতমালা। এগুলো আপাস, রকি আর অ্যান্ডিজ যেগুলো হচ্ছে ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কয়েকটি পর্বতমালা, যেগুলো এই আমাদের হিমালয় পর্বতের মতো দেখতে। পাহাড় পর্বতের 3 ভাগে ভাগ করা হয়েছে: আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত এবং স্তব পর্বত। পাহাড় পর্বতে কয় ভাগে ভাগ করা হয়েছে? আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত এবং স্তব পর্বতে। তোমরা ইতিমধ্যে জেনেছ যে পৃথিবীর অভ্যন্তরভাগে পদার্থগুলি এখনও উত্তপ্ত রয়েছে। আমরা জানি যে পৃথিবীর ভিতরে যে পদার্থ বা যেগুলো জিনিস রয়েছে সেগুলো এখনও গরম গলিত অবস্থায়। পৃথিবীর অভ্যন্তরভাগে প্রায় গলিত অবস্থায় এই পদার্থগুলো প্রচণ্ড চাপ এবং তাপের ফলে কখনো ভূপৃষ্ঠের দুর্বল অংশ দিয়ে হঠাৎ বের হয়ে আসে। এই অবস্থাকে জ্বালামুখী বা আগ্নেয়গিরি বলে। যখন পৃথিবীর ভিতরের যে এই দেখো পৃথিবীর ভিতরে এই কি আছে, পৃথিবীর ভিতরে ভাগে যে জায়গা আছে সেটা এখনও গরম। আর এই জায়গাটা এই যদি কিছু মাটিটা শক্ত না থাকে, কিছু নরম থাকে, তাহলে এই ভিতরের যে আগুন যেগুলো আছে সেগুলো বাইরে চলে আসে। আর এগুলোকে আমরা কি বলি? জ্বালামুখী।
এগুলো আমরা জ্বালামুখী বা আগ্নেয়গিরি হিসাবে বলি। তোমাদের কোয়েশ্চন আসতে পারে আগ্নেয়গিরি জ্বালামুখী কাকে বলে, একটা তোমরা দাগে নেবে। আচ্ছা, আগ্নেয়গিরির ফলে পেরিয়ে আসা পদার্থগুলি এর ছিদ্র বা ফাঁকা জায়গার কাছে স্তূপ আকারে জমা হয়, ক্রমে শীতল হয়ে জমাট বেঁধে পর্বত সৃষ্টি হয়। আর আগ্নেয়গিরি যেগুলো আছে সেগুলো যদি এক জায়গা থেকে এক জায়গায় এরকম বেড়া হয়ে আসে, আর এটা যদি ঠান্ডা হয়ে যায়, কতদিন পরে ঠান্ডা হয়ে যায়, এখানে কী হবে, একটা পর্বত হয়ে যাবে। এবার পৃথিবীর আদি অবস্থা ঘন ঘন আগ্নেয়গিরি উদ্গীরণ ফলে এই শ্রেণীর পর্বতের সৃষ্টি হয়েছে। আর পৃথিবীর বহু কাল আগে উদ্গীরণ বা আগ্নেয়গিরিগুলো বেশি হতো, এর জন্য পৃথিবীর যে বিভিন্ন পর্বত হয়েছে এগুলো আগ্নেয়গিরির দ্বারা হয়েছে। আগ্নেয়গিরির নির্গত লাভা জমে সৃষ্টি হয়ে বলে এই শ্রেণী পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলে। আর আগ্নেয়গিরি কীভাবে সৃষ্টি হয়েছে, এগুলো লাভা নির্গত হয়, লাভা থেকে সৃষ্টি হয়, এই জন্য এটাকে আমরা সঞ্চয়জাত পর্বত। সঞ্চয়জাত অর্থাৎ সঞ্চয় করে রাখে, জমিয়ে রাখিয়া কয়েকটি লাভা একসঙ্গে জমা হয়ে একটা পর্বত সৃষ্টি হয়, জন্য আমরা সঞ্চয়জাত পর্বত বলি। জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বত, চিত্র 6.2 এবং 6.2 এগুলো আমরা দেখা। এই জাপানের একটি দেখো, এগুলো হচ্ছে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয়গিরি দ্বারা তৈরি হওয়া একটি পর্বত। পাঠের শুরুতে পেয়েছে যে আমাদের পৃথিবীর 16টি কিছু সংখ্যক প্লেট ফলকের সমষ্টি। আমরা আগে দেখেছি যে আমাদের পৃথিবীর যে আছে সেটা কয়েকটি প্লেটের দ্বারা, আমরা উপরের ভাগ যেটা আছে সেটার নিচে কী আছে, প্লেট আছে। আমরা যে জমিনে আসি, সেই জমিনের নিচে যদি আমরা দেখি তাহলে কয়েকটি প্লেট আছে। এই ফলকগুলি বিভিন্ন দিকে গতিশীল, আর ফলকগুলি স্থির না, এদিকে একটি যাচ্ছে, এদিকে যদি একটি যায় এদিকে একটি যাবে, এরকম চারিদিকে চলাচল করছে। আচ্ছা, এরপরে এক্ষেত্রে মুখোমুখিভাবে গতিশীল করা দুটি ফলকের মধ্যবর্তী অঞ্চলটি পর্যন্ত চাপের সৃষ্টি হয়, ফলে এই অঞ্চলের বহু বাজ হয়ে উপরে উঠে পঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। আর এই যে প্লেট যেগুলো, যদি এই প্লেট আর এই প্লেট যদি একসাথে মিলিত হয় তাহলে কী হবে, একটা প্লেট উপরের দিকে চলে যাবে, একটা প্লেট উপরের দিকে চলে গেলে এটা পর্বত সৃষ্টি হয়ে যাবে। আর এই পর্বতকে পঙ্গিল পর্বত বলে। পৃথিবীর শ্রেণীবিভাগ পর্বতমালায় এই ধরনের দুটি ফলকের মধ্যে উৎপন্ন হওয়া চাপের ফলে ক্রমে উপরে উঠে এসেছে। বেশিরভাগ পৃথিবীর পর্বতমালা সেগুলোই এইরকম, যে একটা প্লেট আরেকটার সাথে ধাক্কা লেগে উপরে উঠে এসেছে। হিমালয় পর্বতমালা ইন্ডো অস্ট্রেলিয়ান ফলক এবং ইউরেশিয়ান ফলকের মধ্যে থাকা টেথিস নামক সাগরের তলদেশে ফলক দুটির মধ্যে উৎপন্ন হওয়া চাপের ফলে ক্রমান্বয়ে উপরে উঠে এসেছিল বলে ধারণা করা হয়েছে। আর হিমালয় পর্বতমালা ইন্ডো অস্ট্রেলিয়ান যে ফলক আছে, ইউরেশিয়ান ফলক আছে, এগুলো টেথিস নামক সাগরের তলদেশে যে ফলকগুলো আছে এগুলা যে একটি আরেকটির সাথে ধাক্কা লেগে এগুলো উঁচু হয়েছে, এটা মনে করা হয়। ভারতের আরাবল্লী পর্বত পৃথিবীর মধ্যে একটি অতি পুরাতন পঙ্গিল পর্বত। আর ভারতের আরাবল্লী যে পর্বত আছে সেটি একটি পুরাতন পঙ্গিল পর্বত, বা এটা একটি প্লেটের সাথে আরেকটি প্লেটের ধাক্কা লেগে এটি উৎপন্ন হয়েছে, আরাবল্লী যে পর্বত। গর্ভে বিভিন্ন কারণে সংঘটিত ভূ আন্দোলনের ফলে পৃথিবীর উপরিভাগে কোনো একটি অংশ উপরের দিকে ফাটল দেখা যায়। ভূ আন্দোলনের ফলে ফাটলের যে অংশ উপরের দিকে উঠে পর্বতের সৃষ্টি করে তাকে স্তব পর্বত বলে। অন্যদিকে যে অংশ নিচে বসে যায় তাকে গ্রস্ত উপত্যকা বলে। জার্মানির ব্রেক ফরেস্ট পার্বত্য অঞ্চলটি স্তব পর্বত ও পাশের রাইন উপত্যকাটি হচ্ছে একটি গ্রস্ত উপত্যকা। উপমহাদেশের রাইন ভ্যালি ও এই ধরনের স্তব পর্বত। এই দেখো কয়েকটি, এই যদি আমরা দেখি তাহলে এই যে উপরের দিকে এটা চলে গেছে, এটি নিচের দিকে চলে গেছে, আর এটি আবার উপরের দিকে চলে গেছে। এই যে একটি কী বনেছে, একটি পর্বতের সৃষ্টি করেছে এখানে, আর এখানে একটি ভ্যালি বা উপত্যকা সৃষ্টি করে নিয়েছে, এখানে জল চলে আসবে। এই যদি এটা নিচে চলে যায়, তাহলে এটাকে আমরা কি বলি, যদি উপরের দিকে চলে যায় তাহলে আমরা এটাকে স্তব পর্বত বলি, আর যদি নিচের দিকে যায় তাহলে এটা গ্রস্ত উপত্যকা হিসাবে বলি।